মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল জানালেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর। এবং 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য এই কবির জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি কবির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রবীন্দ্র দর্শনের গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে তার অমর অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার জন্য কামনা করি অনন্ত শান্তি। জাতীয় জীবনের বিশ্বকবির অবদান অনস্বীকার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। শাশ্বত বাংলার মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা অর্থাৎ সব অনুভব বিশ্বস্ততার সঙ্গে উঠে এসেছে রবীন্দ্র সাহিত্যে। রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আজ প্রতিষ্ঠিত। পোস্টে রবীন্দ্রনাথের বিশ্বজয়ের কথাও স্মরণ করেন সরকার প্রধান। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির 3 অঙ্গ সংগঠনের মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু না, তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি নিলে বা মিথ্যাচার করলে সেটি হবে ষড়যন্ত্র। বিরোধী দল কখনো সেই পথে হাঁটবে না বলেও প্রত্যাশা করেন তিনি। বিএনপির এই নেতা জানান, আগামীকাল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতৃবৃন্দকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে গত 3 মাসে সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি ও আগামীর পরিকল্পনা এবং করণীয় তুলে ধরা হবে বলেও জানান রিজভী। সরকার তার কাজ করবে, বিরোধী দল তার সমালোচনা করবে। বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি, মানে কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে। সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দিবে কারা সঠিক কাজ করেছে, কারা সঠিক কাজ করেনি। সময়মতো সুন্দরভাবে নতুন বই ছাপানোর কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে। এছাড়া বইয়ের কাগজের নিম্নমান কিংবা মুদ্রণের হেরফের শিক্ষার্থীদের অনাগ্রহী করে জানিয়ে তিনি বলেন, নোট গাইড বই থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করার যে অনুশীলন তা বন্ধ করতে হবে। আপনাদের মুদ্রণের সময় এবার যেন কাগজগুলো ঠিক থাকে, আর এই মুদ্রণের ব্যাপারে যে আমাদের ভিতরে অসম প্রতিযোগিতা হয় এটা যেন আর না হয়। 2028 থেকে 100% বা এই মুহূর্তে এই গত 4 দিন ধরে যে ডক্টর আজিজ সাহেব ছিলেন আরডিএতে, সেখানে প্রায় 223 জন আমাদের এক্সপার্টিস গিয়েছেন। কমিটি কাজ করছে, বই পরিবর্তন করছি, পরিমার্জন করছি, যুগ উপযোগী যা করা প্রয়োজন তা আমরা করছি। এই নোট গাইড এটাই শিক্ষা
প্রচলিত কোনো ব্যবস্থা হবে, সেটা বোধহয় আজকের দিনে পৃথিবী থেকে উঠেই যাচ্ছে। সভায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে যুক্ত করা হবে। আগামী বছর থেকে বইমেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। 4টি টায়ার মিলে যখন এই বইমেলাটি করবে, তখন এই বইমেলাটা হবে একটা আনন্দময়। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, তবে সেই অবস্থা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। শুক্রবার খিলক্ষেত পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আইজিপি বলেন, পুলিশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। এই সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার বদ্ধপরিকর। সংকট সমাধানে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি জানিয়ে তিনি বলেন, এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। আমরা একটি আধুনিক, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অস্থিতিশীলতার কারণে আমরা পুলিশ উইকটা সঠিকভাবে উদযাপন করতে পারি নাই। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা পুলিশের যে দাবি দেওয়ার আগেই এখন কিন্তু আমাদের সরকার খুবই আমাদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল। কারণ দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য আমরা পুলিশের যে দাবি দেওয়া ছিল, অচিরেই তারা আমাদেরকে দিচ্ছেন। এবং আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ আপনারা আপনাদের আশানুরূপ আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। একে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরও পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হবে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে নগরবাসীর নিরাপত্তায় পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা রায়ের বাজার পুলিশ থানা, এইটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এইটাও আমরা শীঘ্রই পাশ করার জন্য চেষ্টা করতেছি। বসিলা এলাকায় আরেকটি থানা, যেটা মোহাম্মদপুর, আদাবর এবং হাজারীবাগ অংশ নিয়ে হবে, ওখানেও একটা থানা করার আমরা প্রচেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায়, অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ বিশেষ ভেঙে ভাটারা এলাকায় আমরা একটা বসুন্ধরা থানা স্থাপন করব। এভাবে আমরা বিভিন্ন এলাকায় ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজি এখানে আগায় যাচ্ছি। সারা দেশে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, গত একদিনে ঢাকা বিভাগে 2 জন, সিলেটে 3 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে 1494 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট 46,710 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 6,490 জনের। এদিকে এই সময়ের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 32,862 জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 29,152 জন। এবারে পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলার সংবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর পতিশরের কৃষকদের উন্নয়নে কৃষি ব্যাংকের কার্যক্রম চালু করেছিলেন, উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থা চালু করেছিলেন। আর কবির এই ধারণাকে ধারণ করে বর্তমান সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।
আজ নওগাঁর পতিস্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক চেতনার কবি ছিলেন উল্লেখ করে যারা তাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এই যে দেখে আসলাম মাঠে প্রচুর ধান কাটছে কৃষকেরা, আপনার ধানের ন্যায্য দামটা চান, তাই না? আপনার চান ধান ফলাতে যে সার লাগে, বীজ লাগে, সেটা যেন সঠিকভাবে পান, ন্যায্য মূল্যে পান, তাই না? আমরা চেষ্টা করছি, তারেক রহমান সাহেবের সরকার চেষ্টা করছে এই জিনিসগুলোকে ঠিক করার জন্য। রবীন্দ্রনাথও ভেবেছিলেন কৃষকের অবস্থা দিয়ে পরিবর্তন করবে। আজকে ফ্যামিলি কার্ড করা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য। আজকে যে সমস্ত খাল, আপনাদের এই যে খালটা, এটা তো রবীন্দ্রনাথ এখানে এই তাল গাছ ছিল, খাল দেখে তিনি কিন্তু ওই যে ছোট নদী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ও সাহিত্যকর্ম দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কাচারিবাড়িতে ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্ম জয়ন্তীর উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, কাচারিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ বিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এই অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা, উপন্যাস। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AK-M আব্দুল্লাহ খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুমন কান্তি বড়ুয়া সহ অনেকেই। রবীন্দ্রনাথ বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ডিজেলের মূল্য ১৫% বৃদ্ধির অজুহাতে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানো হয়েছে তা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সদর উপজেলায় জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। এই সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি সহ জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 15% ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে একটা ট্রাকে কতটা ডিম আসে? এখান থেকে সিলেট শহরে যদি একটা পিকআপ এসে যায়, আপনার ডিম যায়, তাহলে কত হাজার ডিম যায়? তাহলে আপনি নিজেই হিসাব করে দেখেন যে প্রতি ডজনের উপর সেই মূল্যের অভিঘাতটু মানে বৃদ্ধির অভিঘাত কতটুকু। যে স্পেকুলেটিভ যে একটা ইনক্রিজ, ইনফ্লেশন, এইটা যেন না হয়, এটার দায়িত্ব আপনার আমার সবার। আমি অনুমান করে করে জিনিসের দাম বাড়বে করে বাড়িয়ে দিলাম, এটা কোনো কথা না। আর এইভাবে যদি বৃদ্ধি হয়ও কেউ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা মানে এটা করে সে সফল হবে না, কারণ বাজার তো বাজারের মতো করেই চলে। এটা যদি কেউ করার চেষ্টা করে, মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করে, এটা তার জন্য সুখকর হবে না। আর যারা তদারকি সংস্থা, তারাও চায় না কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো এরকম পরিস্থিতির জন্য আমাদের না যেতে হয়, সেটাই কাম্য। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। সাদা পোশাকে আবারও অর্ধশতকের দেখা পেলেন বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক। আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে 50-র দেখা পান তিনি। ম্যাচের একেবারে শুরুতেই ক্রিজে আসেন মুমিনুল হক। দিনের ৭ম ওভারে মাহমুদুল হাসান জয়ের বিদায় ব্যাট হাতে নামেন তিনি। নেমেই তিনি তার টেস্ট ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নেন। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা ৩ ইনিংসে 50 করেছিলেন মুমিনুল হক। এবার তার শিকারের তালিকায় যোগ হলো পাকিস্তানের নামও।
এই নিয়ে টানা চতুর্থ 50-র দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে মুশফিকুর রহিমের পর সাদা পোশাকে মুমিনুলের এই নিয়মিত রান পাওয়া বাংলাদেশ দলের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে, বিশেষ করে দলের শীর্ষস্থানীয় ব্যাটারদের ব্যর্থতার দিনে। কার্লো আনচেলোত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন CBF। পরিকল্পনা অনুযায়ী নতুন চুক্তি কার্যকর হলে 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্বে থাকবেন এই ইটালিয়ান কোচ। বিষয়টি নিশ্চিত করে CBF সভাপতি সামির জাউদ জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই নতুন চুক্তি চূড়ান্ত করার বিষয়ে তারা আশাবাদী। আনচেলোত্তির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং বিশ্বকাপের আগে বিষয়টি চূড়ান্ত হতে পারে। ইতোমধ্যে উভয় পক্ষের আইনজীবীরা চুক্তির শর্ত নিয়ে কাজ করছেন। আনচেলোত্তি গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন এবং তার অধীনে দলটি 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। অভিজ্ঞ এই কোচ এর আগে রিয়াল মাদ্রিদ, AC মিলান ও চেলসির মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান প্রেরণার উৎস হয়ে উঠেছিল জানালেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান রিজভীর। এবং 2028 সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।